নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। তার কারণ এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখতে যাচ্ছি আগামী 16 মিনিটে, যা দেখে আপনারা রীতিমতো ভাবতে শুরু করবেন আমার আপনার করের টাকা, আমার আপনার অধিকারের কথা কোনো এক জায়গায় বাইরে থেকে লোকেরা এসে ক্রমাগত কিভাবে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি আগামী 16 মিনিট আপনারা ট্রাই টিভি বাংলায় নজর রাখুন। তার কারণ এই 16 মিনিটের মধ্যে এমন কিছু তথ্য আপনাদের সামনে রাখবো যেখান থেকে আপনারা এবার বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের মধ্যে এক অদ্ভুত জুজু কাজ করতে শুরু হয়েছে, এক অদ্ভুত ভয় ধরতে শুরু করেছে। তার কারণ এটি রিপোর্ট আমার সামনে, আপনাদের সামনে এই মুহূর্তে আমি রাখবো। এই সেই রিপোর্ট, সরাসরি সাবজেক্ট যেখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাবজেক্ট একবার আপনাদের সামনে পড়ে শোনাই। ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথেনিং অফ দ্য অফিস অফ চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং। সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে সিইও দপ্তরকে সরাসরি বলে দেওয়া হয়েছে স্বাধীন করে দিতে, মুক্ত করে দিতে বলা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিইও দপ্তরকে অবিলম্বে স্বাধীন করে দিতে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে নানান রকম ভয় তৃণমূল কংগ্রেসের। তার কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এমন কিছু বক্তব্য রাখতে শুরু করেছেন যে বক্তব্যগুলো আরও বেশি করে তারা ভয় পাচ্ছে এটা প্রমাণ করে দিচ্ছে। কেন বলছি? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মূল দাবি হলো তারা টাকা দেয়, তারা সরাসরি বিভিন্ন রকমভাবে তাদেরকে ইনকাম দিচ্ছেন, অর্থাৎ টাকা প্রদান করা হচ্ছে, সেই জন্য তাদের ওপর রাজ্যের অবশ্যই হস্তক্ষেপ থাকবে, এমনটা বোঝানোর চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একদিকে বিমান বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সুমনদেব চট্টোপাধ্যায়, দুজনেই এই কথা বলেছেন বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে, কিন্তু প্রশ্নটা একই জায়গাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে সিইও দপ্তরের স্বাধীনতা যদি আসে তাহলে তৃণমূল কংগ্রেসের কি সমস্যা, রাজ্য সরকারের কি সমস্যা? আমার আপনার হকের কথা, আমার আপনার নাগরিকত্ব, আমার আপনার যে জায়গায় সরাসরি আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থানের কথা বলবো, আমাদের এই আঙুলের ছাপ দিয়ে যেই জনপ্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করব, সেক্ষেত্রে আমাদের অধিকার থাকবে। কেন সেখানে রাজ্য সরকার নির্বাচনী এই জায়গাতে, এই প্রক্রিয়াতে হস্তক্ষেপ করবে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এ ঘটনা তো হয় না। এই ঘটনা এ রাজ্যের বুকে, বাংলার বুকে কেন ঘটবে? কেন বাংলা এই সিইও দপ্তরকে স্বাধীন করবে না? স্বাধীন যদি করতে চায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, স্বাধীন করলে রাজ্য সরকারের ঠিক কোন কোন জায়গায় সমস্যা? সমস্যা নম্বর 1, এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারে চলছে স্যার প্রক্রিয়া, একেবারে SIR প্রক্রিয়া। শিক্ষক এখন ছাত্রদের বুঝিয়ে দিচ্ছেন যে ছাত্র যদি রাইটভাবে পড়াশুনো না করে তাহলে ছাত্রকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হবে। ঠিক শুনছেন, বিহারে এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধন চলছে। 52 লক্ষ, একবার নাম্বারটা ভালো করে শুনুন, 52 লক্ষ ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, তারাও ভোটার লিস্টে রয়েছে। এরকম সংখ্যাটা 52 লক্ষ। আর ঠিক এই 52 লক্ষ ভোটারকে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এর মধ্যেও জাতীয় নির্বাচন কমিশন তার পার্সপেক্টিভ রেখেছে, তার বক্তব্য রেখেছেন। তারা সরাসরি বলেছেন যে এক্ষেত্রে এই 52 লক্ষ ভোটারের যে নাম বাদ দেওয়া হয়েছে, এরপরে 1 আগস্ট এবং তার সঙ্গে সঙ্গে 1 সেপ্টেম্বর, এই দুই ক্ষেত্রেই আরও বেশি করে সংশোধন হতে পারে। এরকম ভাবার কোনো কারণ নেই যে এই 52 লক্ষ ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার হতে পারে, কিংবা কোনো মৃত মানুষ হতে পারে যার নাম ভোটার লিস্টে এখনো রয়ে গিয়েছে। এই সংখ্যাটা পরিবর্তিতও হতে পারে। যদি কিছু ভুল হয়ে যায় ক্লেম করতে পারেন সাধারণ মানুষ, সেক্ষেত্রে সংশোধন হবে। কিন্তু এই কথা শুনেই তৃণমূল কংগ্রেসে হঠাৎ করেই কেমন যেন একটু জুজু দেখতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস ভাবতে শুরু করেছে বিহারে যদি এমন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাংলার ক্ষেত্রেও এমন হবে। আপনারা নিশ্চয়ই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই নির্বাচন কমিশনের এই যে ভোটার তালিকা সংশোধন বিহারের ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে যে বিস্ফোরক দাবিগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, সেখান থেকে ভয়টা আমাদের হচ্ছে। এবার আমার আপনার ভোটের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে কি? দেখুন, এই প্রক্রিয়া, নির্বাচনের এই প্রক্রিয়া যেখানে সরাসরি যারা ভুয়ো ভোটার তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এটার মধ্যে তো অন্তত আমরা যারা সাধারণ মানুষ তারা কোনো ভুল দেখতে পাচ্ছি না। সমস্যা কোথায়? নির্বাচন কমিশন সরাসরি যদি চায় যে স্বাধীন করে দিতে সিইও দপ্তরকে,
তার দ্বারা তো আরো ভালো করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে, এর মধ্যে তো কোনো সমস্যা নেই। কিন্তু 21-এর মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না সংবিধানের কোন আইন অনুসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন বলতে পারেন যে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে। চিন্তা করতে পারেন একজন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন নির্বাচন কমিশন ঘেরাও করে দেবেন। শুধু তাই নয়, তিনি বলছেন আইন মানেন না। এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইন মানেন না? যদি মুখ্যমন্ত্রী আইন না মানেন, তাহলে সাধারণ মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবেনি। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রত্যেকের মুখ্যমন্ত্রী। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে যদি এই ধরনের বার্তা দেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে ঠিক কি প্রতিক্রিয়া পড়বে? আর ঠিক এখান থেকেই আজ বিতর্ক দানা বেঁধেছে। আজ এখান থেকেই বিতর্ক পর্ব শুরু হবে। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক সন্ধ্যে 6:57, প্রাইম টাইম। আপনারা জানেন ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 6:57 মানেই শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। না, আজ বাড়তি আর কোনো কথা নয়, সরাসরি মূল পর্বে আসবো, কিন্তু প্রশ্নটা একই জায়গায় রাখবো। তা হলো নির্বাচন কমিশনের এই ভোটার তালিকার সংশোধন হলে কিংবা সিইও দপ্তরের স্বাধীনতা দিলে পরে রাজ্য সরকারের ঠিক কি সমস্যা। ঠিক এই জায়গা থেকে আমার বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা। দেখুন, বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 52 লক্ষ নাম। মঙ্গলবার একথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দলের সমাবেশে অভিযোগ তুলেছিলেন 40 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে পড়শি রাজ্যে। পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। এরপরে একই সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। सिर्फ बिहार की बात नहीं है, महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, दिखाइए। इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी। कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा। ठीक है, ब्लैक एंड व्हाइट में कि कैसे चोरी की जाती है, कहाँ की जाती है। कर्नाटक में ब्लैक एंड व्हाइट में है हमारे हाथ में। ठीक है, ब्लैक एंड व्हाइट। ठीक है, और यही काम इनको पता लग गया है कि इनका जो गेम है हम समझ गए हैं। लोकसभा चुनाव की बात है। हमने एक कंस्टिट्यूएंसी चुनी, वहां पे हमने डीप डाइव किया। क्योंकि प्रॉब्लम क्या है, ये वोटर लिस्ट देते हैं पेपर में, और पेपर की जब वोटर लिस्ट आती है उसको एनालाइज किया नहीं जा सकता। तो एक कंस्टिट्यूएंसी ने हमने पूरी की पूरी वोटर लिस्ट ली, उसको डिजिटल फॉर्मेट किया। 6 महीने लगे हमने, मगर हमने सारा का सारा मतलब इनका सिस्टम निकाल दिया है। ये कैसे करते हैं, कौन वोट करता है, कहां से वोट होता है, कैसे नए वोटर बनते हैं, पूरा का पूरा हमें मालूम है। मशीन फॉर्मेट क्या है? नहीं, अब इनको समझ आ गई बात। ठीक है, और अब इन्होंने क्या किया है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान की। थैंक यू सर। সংবিধানের 324 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা এবং এখতিয়ারের উল্লেখ করে কমিশনের যুক্তি, গোটা প্রক্রিয়াটি একটি সুসংগত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর 2025-এর উদ্দেশ্যে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা যাবে না। তবে বিরোধীদের কটাক্ষের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, मुझे लगता है ऐसे प्रश्न उठाने वालों को संविधान का ज्ञान होना चाहिए। ये चुनाव आयोग अपना काम कर रहा है और बिहार में चुनाव आयोग वही कर रहा है जो संविधान कहता है।
उन्होंने तो 2 ही प्रश्न पूछा है, भारतीय नागरिक हैं या नहीं हैं, फर्जी हैं कि असली हैं। तो इनको बेचैनी किसके लिए है? क्या विदेशी नागरिकों के लिए बेचैनी है? क्या रोहिंग्या हों या बांग्लादेशियों के लिए इनको परेशानी है? ये परेशानी अगर है ऐसे लोगों के लिए है। इनको राष्ट्रभक्त नहीं कहा जा सकता है। चुनाव आयोग देश हित में काम कर। लेकिन विपक्ष का ये कहना है कि इस मुद्दे पर अगर किसी संवैधानिक संस्था से भी हमको सवाल पूछना होगा तो हम पूछेंगे। पूछे न प्रश्न, लेकिन इतना ज्ञान तो होना चाहिए कि भारत का नागरिक ही वोट देगा और जो नहीं है उसका नाम कटेगा। तो किसके लिए बेचैन है ये तो बता दें, रोहिंग्या के लिए कि बांग्लादेशी के लिए? अगर इनके लिए बेचैन हैं तो इनका नाम तो राष्ट्रभक्त में नहीं हो। অপরদিকে কমিশনের দাবি আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডির চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলেও জানিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। স্বাভাবিকভাবে তাহলে প্রশ্ন আসছে নাগরিকত্ব নিয়ে। বারংবার যে ইস্যুতে শান্ত দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, বলছে নাগরিকত্ব থেকে বের করে দেওয়া হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এরকম নানান জুজু দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে এবার এক নজরে একটু দেখে নেওয়া যাক যে নাগরিকত্ব নিয়ে ঠিক কী কী বিষয় উঠে আসছে, কখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভয় না করে আপনি ভারতেরই নাগরিক। নাগরিকত্ব প্রমাণে কোন নথি লাগবে? জন্ম শংসাপত্র। 1987 সালের আগে জন্মানোদের জন্য এটি যথেষ্ট হতে পারে। ভারতীয় পাসপোর্ট যা সরাসরি নাগরিকত্বের প্রমাণ দেয়। জাতীয়তা শংসাপত্র জেলা বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। নাগরিকত্ব সার্টিফিকেট বিদেশি নাগরিকদের নাগরিকত্ব গ্রহণের পরে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে ইস্যু করা হয়। খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। এই নথিগুলো তো লাগবেই, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আরও একটি বিষয়, ইলেকশন কমিশন। সেই প্লেটটা একবার দেখাবো। হলফনামায় নির্বাচন কমিশনের অবস্থানটা ঠিক কি? হলফনামায় কমিশন 3 ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে। কোন কোন নথি দেখাচ্ছি। বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনা করা যায় না। ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয়। এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে, তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসেবে দেখানো নিরর্থক। ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ, তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা যায় না। আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ, কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানিয়েছে কমিশন। 2024 সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণও দেওয়া রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের অবস্থান একেবারে সুস্পষ্ট, কিন্তু এখানে বিতর্ক রয়েছে। বিতর্ক হলো যে আধার কার্ড নিয়ে এত সমস্যা হচ্ছে সেই আধার কার্ড তাহলে ইস্যু কেন করেছিল ভারতের পক্ষ থেকে? অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে ভ্রান্তি ছড়াচ্ছে যে নির্বাচন কমিশন ইচ্ছে করে এই কাজগুলো করছে এবং তার সঙ্গে মদত রয়েছে বিজেপির। বিজেপি ইচ্ছে করে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। অর্থাৎ সেই একই জায়গা, অর্থাৎ নির্বাচন কমিশন সঙ্গে কেন্দ্রীয় সরকার, এই দুইয়ের মেলবন্ধনে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এটা হচ্ছে সাধারণ মানুষের পার্সপেক্টিভ বোঝানোর চেষ্টা করছে বিরোধী শিবির। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন সময় তারা ডিটেনশন ক্যাম্পের কথা বলছেন, তারা সিএ নিয়ে কথা বলছেন, তারা এনআরসি নিয়ে কথা বলছেন, বিভিন্ন ইস্যুতে তারা সরব হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে কি তৃণমূল কংগ্রেস? তারা বুঝতে পারছে না ঠিক অগ্নিবাণ কোথা থেকে আসছে। তারা হয়তো সেই জন্যই অন্ধকারের মধ্যে শুধু খুঁজে বেড়াচ্ছে যে কোথায় মশাল পাওয়া যাবে, কিন্তু সেই মশাল পাওয়ার থেকেও বড় প্রশ্ন এই সিঁদুরে মেঘ দেখার কারণটা কি? সিইও দপ্তরকে স্বাধীন করে দিলে সমস্যা কিসের হবে রাজ্য সরকারের?
রাজ্য সরকারও আমরা বিশ্বাস করি তারা সাধারণ মানুষ যেন সঠিকভাবে ভোটটা দিতে পারেন, যারা সত্যিই ভারতীয় নাগরিক তারাই যেন ভোটটা দিতে পারে, কোনো রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারী যেন দিতে না পারে, এই দিকে আলোকপাত করার চেষ্টা করবেন। থুরি ভুল হয়ে গিয়েছে। রত্না বিশ্বাস নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, তিনি আবার ভোটার কার্ড আধার কার্ড নিয়ে নানা রকম কথা বলেছিলেন। এক্সাম্পল নাম্বার 2, লাভলি খাতুন, তিনি আবার পঞ্চায়েত প্রধানও ছিলেন, তিনি বাংলাদেশের নাগরিক, তাকে আবার 21-এর মঞ্চেও দেখা যায়, ক্ষমাপ্রার্থী 21-এর মঞ্চের বাইরে দেখা যায়, তিনি রিল বানান। অর্থাৎ প্রশ্ন সেই একই জায়গাতে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা ইস্যুতে সরব হচ্ছে যখন বারংবার করে বিরোধী শিবির, তখন ঠিক সে জায়গায় শিলমোহর যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রকার দিয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, তখনই গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আর ঠিক এখান থেকে মূল বিতর্ক সভায় আমরা আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় অরিত্র সাহা, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে জুড়বেন ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। আপনাদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে যে সামগ্রিক বিষয় উঠে আসছে তা হলো নির্বাচন কমিশন বনাম এই মুহূর্তে রাজ্য। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে ইতিমধ্যেই স্বাধীন করে দেওয়ার কথা বলা হচ্ছে, নবান্নে চিঠি দেওয়া হয়েছে, স্বাধীনতার বার্তা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই যে ভোটার কার্ড বা ভোটার তালিকা সংশোধন বিশেষ নিবিড় এক সমীক্ষা চলছে, যেখানে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা SIR করা হচ্ছে, সেটা নিয়েই মূলত জুজু দেখছে বাংলা। এবার আপনাদের একটু বিষয় জানিয়ে রাখি, তা হলো 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সংশ্লিষ্ট রাজ্যের অর্থ বা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকে না। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কেন এই কাজগুলো করছে আমরা জানি না, জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি সরাসরি প্রথমেই এই বিষয় নিয়ে চলে যাব যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের কাছে। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, আলীবাবুর কাছে প্রথমে আমি যাব। আলীবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জনের প্রশ্ন আগে আপনাকে দেখাবো, তারপর আপনার ওপেনিং রিমার্ক দেখুন। ভুয়ো ভোটার হারানোর ভয়ে মুখ্য সচিবের স্বাধীনতায় বাধা রাজ্যের। সোজা প্রশ্ন, ভুয়ো ভোটার হারানোর ভয়ে মুখ্য সচিবের স্বাধীনতায় বাধা দিচ্ছে রাজ্য? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আরিবাবু, দেখুন, ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ভরপুর, আপনারা জানেন, আমরাও জানি। এখানে যদি অ্যানালিসিস করা যায় তার পূর্ণাঙ্গ চিত্র আমি পরবর্তীতে আপনাদের কাছে দিচ্ছি। যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, পশ্চিমবঙ্গে ডেড ভোটার, পশ্চিমবঙ্গে শিফটিং ভোটার, পশ্চিমবঙ্গে নিখোঁজ ভোটার, পশ্চিমবঙ্গে ডাবল ভোটার, এই বিভিন্ন ধরনের এই ভোটার লিস্টের মধ্যে এই সমস্ত ভোটাররা লুকিয়ে রয়েছে। সেই জন্য রাজ্য সরকারকে সংশোধন করবার জন্য বলা হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশন সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচনী সংস্কারে হাত দিয়েছে। আমরা এই সংস্কারটাকে সমর্থন করি। তবে আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, কোনো বৈধ ভোটার যেন এই তালিকা থেকে বাদ না যায়, এটা মনে রাখতে হবে। বৈধ লোক, বৈধ নাগরিক, ভারতীয় নাগরিক যেন কোনো ক্রমেই বাদ না যায়, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। সবশেষে যেটা বলবো, কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন কমিশন স্বাধীন একটা দপ্তর, নির্বাচন কমিশন যে অভিনব সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের নাগরিকরাই একমাত্র ভোট দিতে পারবে, এটাকে আমরা স্বাগত জানাই। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছি, আমি জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, 17ই জুলাই মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এই সমস্তকে আপনারা গণ্যতা মান্যতা দিয়ে আপনারা আপনাদের ভোটার তালিকা সংশোধন করুন। কিন্তু নির্বাচন কমিশন সদর্পে ঘোষণা করলো ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী তারা এগুলোকে মান্যতা দেবে না। এমনকি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কোন রকমের কোন পরিচয়পত্রকেই তারা মান্যতা দেবে না। এবং সেটা তারা বলল যবে মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, মোদি যবে 2024-এ হারলো এবং মোদি হেরে যাবার পরে নির্বাচন কমিশনে অমিত শাহের বন্ধুকে নিয়োগ করা হলো এবং নির্বাচন কমিশনে নিয়োগ প্রক্রিয়াতেও প্রধানমন্ত্রী এবং অমিত শাহেরই এক দবদবা রইল বিরোধী দল
নেতা কাঠপুতুল হয়ে গেল এই চক্রান্তের মাধ্যমে। এবারে ভোট জেতার জন্য তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোকে সব বাতিল ঘোষণা করছে। এগুলোর ভিত্তিতে হবে না, জন্ম সার্টিফিকেট লাগবে। জন্ম সার্টিফিকেট কারুর আছে? 1987 আগে কত মানুষের নেই, তার জন্য তারা পাবে না। তাহলে রেশন কার্ড, তারা যে এত এত ট্যাক্সের টাকা দিয়ে রেশন পাচ্ছে, সেই রেশনটা তাহলে কেন দিচ্ছে? তাহলে রেশনটা তো আর রোহিঙ্গাকে দিচ্ছে, অনুপ্রবেশকারীকে দিচ্ছে। রেশনটা তাহলে 80 কোটি যে হিসেব দেয়, তাহলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দিচ্ছে ওই রেশনটা। ওই আধার কার্ডটা জালি ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিই ডাস্টবিনে, সেই রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড গুলো জ্বালিয়ে দিই। আজকে বলে দিল সুপ্রিম কোর্ট, বলার পরেও নির্বাচন কমিশন আমরা মানবো না। কেন মানবো না? না, মোদিকে জেতাতে হবে, মোদি হেরে গেছে। মোদিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন ব্যাটিং করছে, এবং সেটা 2024-এ হারার পরে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনে। এই জন্য বিরোধীরা রেগে গেছে। কিন্তু যাদববাবু, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, তা হলো সব মেনে নিচ্ছে, আপনি আধার কার্ডের কথা বলছেন, ভ্যালিড, কিন্তু আমার প্রশ্ন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইও দপ্তরকে স্বাধীনতা দিলে রাজ্যের কি প্রবলেম? এটা তো আখিরে আপনার কথা এখানে মিলে যাওয়া উচিত। সাধারণ মানুষের জন্যই তো সব কিছু করা হচ্ছে। আমি যদি ধরেও নিই যে এখানে বিজেপিকে জেতানোর চেষ্টা করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে জেতানোর চেষ্টা করা হচ্ছে, কতগুলো ভুয়ো ভোটার থাকবে যার জন্য নরেন্দ্র মোদী জিতে যেতে পারেন বলে মনে করছেন আপনি? বিহারেই 52 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। বিহারেই 52 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সেখানে তো ফেক না, ভোটার রয়েছে, ভোটারটা ডুপ্লিকেট কিসের ভোটার ভিত্তিতে রয়েছে, এবং আমি বলছি ডুপ্লিকেট ভোটারও রয়েছে, মৃত ব্যক্তি, আপনি তার নামেও ভোটার লিস্টে তার নাম না, রয়েছে, এখনো পর্যন্ত এগুলো ভোটার নিয়ে লিস্টে তো নাম কেউ কাটেনি। বিরোধীরা কথা, তাহলে আজকে 23 বছর পরে কেন আপনারা এই রিভিশনটা করতে মাঠে না? রিভিশন যখন তখন করতে পারে, এটা তো কোনো জায়গায় লেখা নেই, যখন তখন রিভিশন করতে পারে। হ্যাঁ, ওই জন্যই তো আমার মর্জি। মর্জির বিষয় না, মূল বিষয় হলো যদি কোনো এক জায়গায় যদি মনে হয় যে ভুয়ো ভোটার বাড়ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্টেপ নিতে পারেন। না, সে নির্বাচন কমিশন স্টেপ তো নিতেই পারে। 2002 সালের পরে হঠাৎ মোদি হেরে যাবার পরে 2014, 2019-এ তার এগুলো খেয়াল আমি সব মানছি যাদববাবু, আপনি শুধু আমার উত্তরটা দিন না প্লিজ। আমি বলছি সিইও দপ্তরকে স্বাধীন করলে সমস্যা কোথায়? সিইও দপ্তরকে স্বাধীন করলে সমস্যা কোথায়? ফেডারেল স্ট্রাকচার রাখারই দরকার কি? সবকে ফেডারেল স্ট্রাকচার এখানে বিষয় নয়। আমি আপনাকে বলে দিচ্ছি 1950 সালের, আমি আপনাকে বলছি 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে কোন রাজ্যের মুখ্য নির্বাচনী 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সংশ্লিষ্ট রাজ্যের অর্থ বা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকে না। এটা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। তারপরে তাহলে আমি বলছি, তাহলে নির্বাচন আধিকারিক যদি সত্যি সিইও দপ্তরকে স্বাধীন করে, এখানে তো সমস্যা থাকার কোনো বিষয়ই নয়। কেন এই বিষয় নিয়েও রাজ্য সরকার কি করে? বাকি রাজ্যে কেউ নেই? বাকি রাজ্যেও তো একই বিষয় রয়েছে না। বাকি রাজ্যে কি রাহুল গান্ধী, বাকি রাজ্যের ক্ষেত্রেও এই বিষয়গুলো এসছে যে স্বরাষ্ট্র দপ্তর পুরোপুরি স্বাধীন। সবাই মেনে নিচ্ছে, মেনে নেওয়ার বিষয় নয়, কিন্তু এটা আলটিমেটলি তো হলে সুবিধে। না না, সুবিধা হলে তো ভালো। সংবিধান না, ভালো নয়। কেন ভালো নয়? অশনি সংকেত গণতন্ত্রের জন্য। কেন আমাকে বোঝান? 324 সংবিধানের ধারা অনুচ্ছেদে যেমন এই স্বাধীনতা দেওয়া হয়েছে, ঠিক তেমন ভাবে 326 নম্বর ধারায় প্রতিটা নাগরিকের ভোটদানকে 326 নম্বর ধারা, 326 নম্বর ধারায়, হ্যাঁ, তাহলে সেই ধারায় যখন ভোটাধিকারকে নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারকে সম্মান দিয়ে রাজ্যের সিইও কে রাজ্যের এবং কেন্দ্রের সংযুক্ত পারস্পরিক বন্ধনের মধ্যে দিয়ে ইলেকটোরাল প্রসেস যাবার কথা ছিল। আপনি আমাকে একটা কথা বলুন, আইএএস কাকে রিপোর্ট করে? একজন আইএএস, একজন মুখ্য সচিব, তিনি কাকে রিপোর্ট করে? রাজ্য সরকারকে রিপোর্ট করে নাকি সেন্ট্রাল গভর্নমেন্টকে? কোনটা? নাকি নির্বাচন কমিশনকে রিপোর্ট করে? কোনটা? কোন প্রসঙ্গে বলছেন? যদি আপনি মুখ্য নির্বাচন আধিকারিকের প্রশ্নে বলেন আর মুখ্য সচিবের প্রশ্নে বলেন, মুখ্য সচিব সিএম কে রিপোর্ট করবে। মুখ্য আধিকারিক যদি নির্বাচনী হয়, তিনি মেন ইলেকটোরাল যে নির্বাচন কমিশনার আছে তাকে রিপোর্ট করবে। রাইট, আমি সেকেন্ডটাই বলছি, যদি নির্বাচন আধিকারিককে রিপোর্ট করে, তাহলে নির্বাচন আধিকারিক যদি নির্দেশ দেয়
যে তাকে স্বাধীন হতে হবে, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার কেন সেখানে হস্তক্ষেপ করবে? না, কেন করবে না? কারণ তোমাকে রিপোর্ট করছে, তারপরেও তুমি স্পেশাল ভাবে তাকে কেন স্বাধীন স্বায়ত্ত করার নোটিশ পাঠাচ্ছ? মানে আমাদের একেবারেই এখতিয়ার ভুক্ত নয় এবং তোমাকেই রিপোর্ট করবে, তারপরেও তুমি বলছো তাকে স্বাধীন করার। আপনার প্রসঙ্গেই বলি, সে তো মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবে না, সে তো মুখ্য নির্বাচন কমিশনারকে রিপোর্ট করবে। তাহলে আবার তার আলাদা করে স্বাধীনতা দেওয়ার কি দরকার? কি স্বাধীনতা দিতে চাইছে? স্বাধীনতা দিলে সমস্যা কি হবে আপনি একটু পয়েন্ট ওয়াইজ বলুন। স্বাধীনতা দেওয়ার মানেই হচ্ছে সমস্ত পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করে, কুক্ষিগত করে যা ইচ্ছা তাই করবে, যেটা রাহুল গান্ধী বারবার বলছে। নির্বাচন কমিশন আর বিজেপি এক, নির্বাচন কমিশন আর কেন্দ্র সরকার এক, কি করে এক হয় না? সিবিআই ইডিকে সুপ্রিম কোর্ট কালকে 2 থাপ্পড় মেরেছে গালে, যে আপনারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বারবার কেন ব্যবহার করছেন আমাদের হাইকোর্ট। আপনি এটা বলুন তো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তো আজকাল এলাহাবাদের ক্ষেত্রে, আমি পড়েছি বলেই বলছি, জসবন্ত ভার্মার ক্ষেত্রে সেখানে ইমপিচমেন্টের কথা বলা হয়, বলছি ইমপিচমেন্টের কথা উঠে আসে, ইমপিচমেন্টের 124(4) 218 অনুচ্ছেদ উঠে আসে। তো আমি বলছি যে সরাসরি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছে। কি আশ্চর্য, বিচার ব্যবস্থার দিকে আঙুল কেন উঠবে? কিন্তু এটা তো রয়েছে, ধারা রয়েছে, আমি সংবিধান অনুসারে বলছি। তাহলে ইমপিচমেন্ট যদি করা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বিচারপতিও তো বায়াসড হয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো এক জায়গায় এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি প্রশ্ন চলে আসছে। তো না, নির্বাচন কমিশন বায়াসড হতে পারে না আপনার কথা মতো। আমি এই উত্তরটা নেব, এই উত্তরটা আমি আলিবাবুর কাছে নেব, আমি এই উত্তরটা নেব। আলিবাবু প্লিজ। না, জয়দেববাবু শেষ তো, উনি তো 15 মিনিট ধরে বললেন, তারপরে প্রশ্ন শেষ নেই। আমি বলিনি আলিবাবু, এটা আমাদেরকে কেন বসিয়ে রেখেছে এখানটায়? না বলুন প্লিজ, বলুন। এটা তো কথা হলো, আপনাদের এই সময় অপ্রাসঙ্গিক বক্তব্য আমরা শুনবো নাকি? বাংলার মানুষ এগুলো শুনবে? উনি ভুলভাল বলবেন, আমরা শুনবো সেটা? বলতে যে জাতীয় নির্বাচন কমিশন, রাজ্যের নির্বাচন কমিশনকে বলতে চাচ্ছেন যে আপনি স্বাধীন হিসাবে কাজ করুন। কি মহড়া অন্যায় হয়েছে উনি গোলমালে করে দিচ্ছেন। আরে দাদা, এটা শুনুন, এটা বলার চেষ্টা করুন, যারা অনুপ্রবেশকারী তারা কি ভারতবর্ষে ভোটাধিকার পাবে? যারা রোহিঙ্গা তারা কি ভারতবর্ষে ভোটাধিকার পাবে? আপনি কার হয়ে কথা বলছেন? পরিষ্কার বলুন, তারা রেশন পাবে। কেন এরকম করছেন আপনারা? এখানে বলেছে যে ভোটার কার্ড দিতে পারবে না, আপনি ভোটার কার্ড আপনাকে বলতে হবে না। না, আপনি অনেক বলেছেন, আর বলতে হবে না। আপনি শুনুন, ভুল হলে পরের বার বলবেন, আমার ভুল হলে পরে বলবেন। আপনি বলুন যে ভোটার কার্ডটাকে যদি আপনি নাগরিকদের প্রধান কার্ড বলেন, তাহলে 2 মাস পরে আপনি ভোটার কার্ডের সংশোধন চাচ্ছেন কেন? ভোটার লিস্টের নাম পরিবর্তন হচ্ছে আপনার, আপনি এক ভোটার থেকে আরেক জায়গায় আপনি গিয়ে ভোট শিফটিং হিসাবে ভোট দিচ্ছেন। তাহলে সেই জায়গায় কিছু মৌলিক সমস্যা হচ্ছে বলেই তো সরানো হচ্ছে। আজকে দেখুন না, আজকে বিহারে যে বলছে 40 লাখ বা 52 লাখের কথা বলছে, বলুন সেখানে মৃত ভোটার 14 লক্ষ, তাদেরকে বাদ দেয়নি সেই রাজ্যের সরকার। আজকে ভেরিফিকেশন করার পরে দেখা যাচ্ছে 14 লক্ষ ভোটার, মৃত ভোটার এতদিন জীবিত ছিলেন তাদের কাছে, তাদের বাদ যাবেই অটোমেটিক। যারা শিফটিং বিভিন্ন রাজ্যে রয়েছে, আলিবাবু আমি একটু ইনক্লুড করে দেবো, ডুপ্লিকেট ভোটারও রয়েছে। না, সেটা পরে বলি, আমি লাইন হিসাবে বলি যে যারা শিফটিং ভোটার, যারা অন্য রাজ্যে চাকরি সূত্রে তারা থাকে, আজকে তাদের ওখানে নাম কাটা হয়নি, অন্য রাজ্যে সেখানে ভোট দিচ্ছে, তাদের এই রাজ্যে নাম রয়ে গেছে, সেখানে তাদের নাম বাদ যাচ্ছে সেখানটায়। আজকে যারা ডাবলিং ভোটার, একই লোক 5টা জায়গায় ভোট দেয়, 5টা বুথে তার নাম রয়েছে, সেটা সার্ভে করে দেখা গেছে যে 5টা জায়গায় নাম রয়েছে, একটা জায়গায় নাম রবে, 4টে ভোটার কাটা, 4টে জায়গায় নাম বাদ যাবে। এবং যারা আপনার কোনোদিনও ওই কেন্দ্রে আসেনি, অথচ রাজ্য সরকার কায়দা কানুন করে ডাবলিং করে রেখেছিল, এটাকে বলা হয় ডাউট ভোটার। এই ডাউট ভোটাররাও এখানে বাদ গেছে স্বাভাবিক কারণে। 40 লক্ষ এসে দাঁড়িয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের সেটা আরো 1.5 গুণ হবে সেখানটায়। এটা আপনারা কি বেসিসে বলছেন আলিবাবু? আমি শুধু একটু জানার চেষ্টা করবো, আপনারা যে বলছেন এটা প্রায় 1.5 গুণ হবে, এটা ঠিক কি বেসিসে বলছেন আপনারা? প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে তারা রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে তারপরে ভোটার লিস্টে তারা নাম ঢুকিয়েছে, এই নামগুলো বাদ যাবে সার্ভে করে। এবং দ্বিতীয়ত বিষয়, বাংলাদেশের পাশে যে রোহিঙ্গা রয়েছে তারা এখানে অনুপ্রবেশকারী করে ওই রোহিঙ্গা ভোটাররা ভারতবর্ষের ভোটাধিকার প্রয়োগ হয়েছে।
আপনি লাভলি খাতুনের কথা বললেন, আপনি ওই রত্না বিশ্বাসের কথা বললেন, এরকম কিছু অনুপ্রবেশকারীরা রয়েছে ভারত পশ্চিমবঙ্গে যাদের না, তালিকা থেকে রত্না বাদ বিশ্বাস যাবে। কিন্তু এটা তো ভালো। অনুপ্রবেশকারী নয়। না না না, আলিবাবু আমি একটু কারেকশন করে দিতে চাইবো, রত্না বিশ্বাস অনুপ্রবেশকারী নয়। রত্না বিশ্বাস না, বলছে রত্না বাংলাদেশ বিশ্বাস থেকে কেউ এলে অনুপ্রবেশকারী পরে, নয়। আমি একটু বলে দিই প্লিজ। রত্না বিশ্বাস বলতে চাইছেন যে কোনো বাংলাদেশ থেকে কেউ যখন আসবে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, সিএ অ্যাপ্লাই করবেন তারপর থেকে তিনি ভারতীয়। আপনি এই নামটা তুলেছেন তো? না আমি সেটা বলছি না, আমি বলছি না, না 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 আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না আলিবাবু, আমি বলতে চাইছি না 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 আলিবাবু এখানে একটা মিসকনসেপশন চলে যাবে দর্শকের কাছে, আমি সেই জন্য একটু কারেকশন করে দিতে চাইছি। তাহলে রত্না বিশ্বাস বলেছেন এক সময় যে বাংলাদেশ থেকে কেউ এলে পরে ভোটার কার্ড আধার কার্ড তিনি করিয়ে দিতে পারবেন, রত্না বিশ্বাস কথা বলেছেন। আর লাভলি খাতুন অনুপ্রবেশকারী, আমি কারেকশন করে তাহলে দিলাম। বাংলাদেশ থেকে এলে কারা আসবে? অনুপ্রবেশকারীরা Right, আসবে, right, right. বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে। Clear আলিবাবু করুন আপনাকে আগে, একটু বিরত কে করছি, এই আসবে? মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। সুকান্তবাবু আপনাকে স্বাগত একটি বাংলা প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আলিবাবুর কাছে ব্যাক করবো। আলিবাবু বক্তব্যটা শেষ করছে, আমার বক্তব্যটা শেষ করছে। রত্না বিশ্বাস যদি বলে থাকে বাংলাদেশ থেকে আসা মাত্রই লোকদের আমি ভোটার কার্ড আধার কার্ড করে দেবো, কাদের করবে সেটা? অনুপ্রবেশকারীদের করে দেবে, মুসলিমদের না হিন্দুদের? হিন্দুদের করে দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুসলিমদের করে দিলে আমাদের আপত্তি। কারণ সিএ আইনে কোনো বাংলাদেশি হিন্দু মুসলিমরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আসতে পারবে না। সিএ আইনে তারা অনুপ্রবেশকারী হিসেবে ট্রিটমেন্ট হবে। সেই কারণে রত্না বিশ্বাসকে আমি বলবো উনি আইডেন্টিফাই করে দেখ বাংলাদেশ থেকে কারা আসবে। যদি হিন্দুরা আসে তাদের আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দিন সি এর মাধ্যমে, আমরা তাকে ওয়েলকাম করবো, স্বাগত জানাবো। কিন্তু মুসলিমরা আসলে, রোহিঙ্গারা আসলে তাদেরকে আপনি তাদেরকে আপনি আধার কার্ড রেশন কার্ড বানিয়ে দেবেন? এরকম করে পশ্চিমবঙ্গের সরকার অনেক জায়গায় এটা করিয়ে দিয়েছে। সেই জন্য এই পশ্চিমবঙ্গে 90 লক্ষ ভোটার কার্ড আজকে তারা বাতিল হতে যাচ্ছে। কারণ এখানেও ডাবলিং ভোটার আছে, এখানেও আপনার হলে শিফটিং ভোটার আছে, এখানেও আপনারা দেখবেন যে একাধিক বুথে তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, এখানেও মৃত ভোটার এখনো জীবিত আছে। সেই জন্য পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি হবে। তাই জয়দেব বাবুকে আমি অনুরোধ করব, উনি অনেক ভালো জানেন। কিন্তু যে বিষয়টা যেটা বলছি, আধার কার্ড শুধু পরিচয় মাত্র, আধার কার্ড কিন্তু বলেনি আপনি নাগরিক। আধার কার্ড একটা পরিচয়, গভর্নমেন্টের সুযোগ সুবিধা পাবেন, আপনার সঙ্গে গভর্নমেন্টের সম্পর্ক স্থাপন হবে সেটা আধার কার্ডের মাধ্যমে। তার মানে এই না আপনি নাগরিক হয়ে গেলেন। ভোটার কার্ড এই না মানে আপনি নাগরিক হয়ে গেলেন। কিন্তু ভোটার লিস্ট যেটা, সেটা কিন্তু নাগরিকত্ব, এটা মানতে হবে। ভোটার লিস্টটাই নাগরিকত্বের রেশন প্রমাণ। কার্ডটা ট্যাক্স পেয়ারদের টাকায় যে রেশন নিচ্ছে, রেশন কার্ড তো পরিষেবা দাদা, রেশন কার্ড পরিষেবা, মানে একটা নাগরিক ভারতীয় ছাড়াও মানুষকে রোহিঙ্গা পরিষেবা দিতে হবে, সেই হিসেবে একটা কার্ডের মাধ্যমে দিতে রোহিঙ্গা হবে। অনুপ্রবেশকারীদের দিচ্ছে, যারা অনুপ্রবেশকারী যে রাজ্য সরকারগুলো দিচ্ছে, এদের বিরুদ্ধেও নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে, এদের বিরুদ্ধে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার ভাবছে, এটা বিষয়। তবে নির্বাচন কমিশন যে কাজটা করেছে আমরা সাধুবাদ জানাই, ভারতীয় জনতা পার্টি আমরা এটাকে ওয়েলকাম জানাই। তবে একটা কথাই আমি বলেছিলাম, বৈধ নাগরিক, বৈধ ভোটার, বৈধ ভারতীয় তারা যেন কখনো এই লিস্ট থেকে যেন বাদ না যায়, তারা যেন ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পায়। বিজেপি করে না সে অবৈধ, যে বিজেপি করে সে বৈধ ভোটার, যে বিজেপি করে না সেই অবৈধ ভোটার। হ্যাঁ, এই আপনার হাসি বলে দিচ্ছে, আপনার হাসি বলে দিচ্ছে, যে বিজেপি করে সে বৈধ ভোটার, আর যে বিজেপি করে না সে অবৈধ ভোটার। পাড়ার একটা সাধারণ শিশু বলছে, আপনার বক্তব্য, আপনি বুদ্ধিজীবী, এটা পাড়ার শিশু বলছে, আপনার মুখ থেকে এই কথাটা আসার কথা নয়। বিজেপি করলে বৈধ ভোটার, বিজেপি না করলে অবৈধ ভোটার, এটা বিষয় নয়, এটা তৃণমূলের কালচার, বিজেপির হাসি বলে দিচ্ছে, আপনার হাসি বলে দিচ্ছে। ধন্যবাদ। আমি সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আমার আগে প্রশ্নটা একবার আপনাকে দেখিয়ে দেবো। তা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজ যে প্রশ্ন রেখেছি তা হলো ভুয়ো ভোটার হারানোর ভয়ে মুখ্য সচিবের স্বাধীনতায় বাধা রাজ্যের। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, মুখ্য সচিবের স্বাধীনতায় বাধা রাজ্যের ভুয়ো ভোটার হারানোর ভয়, এখানে আমি 2-4টে কথা বলতে চাই। প্রথম হচ্ছে 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেটার কে বদলে 2019 সালে যেটা অ্যামেন্ডমেন্ট করা হলো, সকলেই জানো। এবং সেটা ডিসক্রিমিনেটরি অনেকে আবার বলেছে সমালোচনা। এটা কারণ হিসেবে বলেছে যে মূলত শিখ, তারপরে হচ্ছে তোমার হিন্দু, তারপরে পার্সি, জৈন, এরা মূলত, আর বুদ্ধিস্ট, এরা মূলত নাগরিকতা পাবে, যারা 2014 ডিসেম্বরে 31শে ডিসেম্বরের মধ্যে এসেছিল।
এবার ঘটনা হচ্ছে কেন এই ডিসক্রিমিনেটরি বলছে বাকিরা, যে কেন মুসলিমদের করা হলো না, কেন সিঙ্গুলিদের করা হলো না, কেন রোহিঙ্গা যারা রয়েছে তাদের কেন করা হলো না। প্রশ্ন হচ্ছে যেহেতু এই সকল দেশে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে, এখানে মাইনরিটি কিন্তু হিন্দু, সে কারণেই কিন্তু এদেরকে ইনক্লুশন করার জন্য, এদের যেহেতু তোমাকে নতুন কিছু বলার নেই, আমাদের প্রতিবেশী দেশের দৃশ্য চিত্র পট দেখে বারবার নিনাদিত হয় যে হিন্দুরা কি অবস্থা, সে কারণে হিন্দুদের জন্য একটা জায়গা তৈরি করা, হিন্দু ঠিক না, বুদ্ধিস্ট রয়েছে, পার্সি রয়েছে, মাফ করবেন আমি এটা রেকটিফাই করছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে তৃণমূল বিজেপি দুদলই মানে বড়শি ফেলেছে, কিন্তু বড়শি ফেলার পরেও মাছ কিন্তু বেরিয়ে আসছে না। মানে খালি এখন প্রশ্ন হচ্ছে কে কিভাবে মারো, তুমি ওখানে নেই, তোমাকে বলে দিলে এতগুলো মাছ আমি তুলেছি, মানে তুমি কিন্তু ওখানে উপস্থিত নেই। মানে সুতরাং কেউ কিন্তু মানে বলছে বিজেপি এত বলছে, তৃণমূল এত বলছে। এখন প্রশ্ন ভারতের নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা নিশ্চিত এই বিষয়ে একটা চিন্তা ভাবনা রেখেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, আসন্ন বিধানসভা নির্বাচন। ঠিক ঠিক আমি এখানে লিপিকাদির কাছে যাবো। লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন। লিপিকাদি, আপনাকে স্বাগত টিভি বাংলায় প্রাইম টাইম শব্দ কাটাকাটি অনুষ্ঠানে। আমার প্রশ্নটা আপনাকে একবার দেখিয়ে নিই। আমার প্রশ্ন অত্যন্ত সহজ সরল প্রশ্ন। ভুয়ো ভোটার হারানোর ভয়ে মুখ্য সচিবের স্বাধীনতায় বাধা রাজ্যের। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, যেভাবে আমরা দেখছি ভুয়ো ভোটারের যে লিস্ট যেভাবে বের করছে, সেটা তো সত্যি কথাই মানে খুব ভয়ঙ্কর অবস্থা এখন পশ্চিমবাংলায়। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে একই অবস্থা দেখা যাচ্ছে। এই ভুয়ো ভোটারের সত্যি এটা কোথা থেকে কি হচ্ছে, অন্য রাজ্যের ভোটার অন্য রাজ্যে, এটা সত্যি খুব একটা ভয়ঙ্কর জায়গায় রয়েছে। এবং ওই কি বলতো, যদি এদের কারোর কোনো লক্ষ্য না থাকে, রাজ্যকে বা দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এই লক্ষ্যটা যদি বিভ্রান্ত হয়, তখনই এই ইলেকশনে জেতার জন্য ভুয়ো ভোটারের দরকার হয়ে পড়ে এবং সেইখানেই এই সমস্যাগুলো তৈরি হয়। তো এখানেও একই জিনিস দেখা যাচ্ছে। তুমি একটু আগেই আমি একটা চ্যানেলে বলছিলাম যে কোন নেতা মন্ত্রীর মুখে কোনো উন্নয়নের কথা শোনা যাচ্ছে না। মানে শিক্ষার উন্নতি, এই যে এত তোমার কি বলে চাকরি বাকরি নেই, এত বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, মানে এই যে সমস্ত সামাজিক অবক্ষয়, স্বাস্থ্য, শিক্ষা, দুর্নীতি, এগুলো নিয়ে এত যে মানে এগুলো নিয়ে কোনো কথা নেই, শুধু ধর্ম, জাতপাত, ভুয়ো ভোটার, এই সমস্ত নিয়ে। তার মানে কি সবটাই ভোট কেন্দ্রিক। আমি সব মানছি, কিন্তু এটাও তো খুব মানে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় যে যদি ভুয়ো ভোটার এই পরিমাণে বেড়ে যায়, যদি অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যায়, তাহলে তো আমার আপনার প্রত্যেকের অধিকার থেকে আমরা বঞ্চিত হব। তার কারণ অনুপ্রবেশকারীরা টান পড়বে, তো সরকারি ভাড়ারে টান পড়বে, সরকারি ভাড়ারে টান পড়বে, যেটা এটা তো চিন্তার বিষয়। এবং আমি তো এখানে অবাক হয়ে যাচ্ছি যে যদি দেখুন একটা নির্বাচন কমিশন তিনি যদি সত্যি মুখ্য সচিবকে যদি দিয়ে থাকে এরকম কোনো দায়িত্বভার, যে তাকে এবার নিতে হবে সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে সঙ্গে, তাকে স্বাধীনভাবে তাকে কাজ করতে দিতে হবে, এটার মধ্যে তো আমি অন্তত কোনো ভুল দেখতে পাচ্ছি না। আমি কিন্তু আবারও বলছি, কোনো বায়াসনেস থেকে নয়, আমার মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো ভুল নেই। তার কারণ তারা যদি মনে করে নির্বাচনের ক্ষেত্রে, স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে যদি তাকে স্বাধীন করে দেওয়া হয়, এটার মধ্যে কি অসুবিধা থাকতে পারে, আমি তো এটা বুঝে পাচ্ছি না। অঞ্জন, স্বচ্ছ নির্বাচন কি হয়? স্বচ্ছ নির্বাচন পদ্ধতি কি মানে চলছে? হ্যাঁ, আমরা তো দেখেছি পঞ্চায়েতের ক্ষেত্রে ব্যালট বাক্স নিয়ে দৌড় দিতে, ম্যারাথন দৌড় দিতে এমনও দেখেছি। হ্যাঁ, আমরা তো পরপর কম নির্বাচন দেখলাম না, সেই মানে পার্লামেন্ট থেকে, আমাদের এখানকার নির্বাচন, বিধানসভা থেকে, পঞ্চায়েত থেকে, কর্পোরেশন থেকে, সমস্ত ইলেকশন দেখলাম। কোন জায়গায় স্বচ্ছ নির্বাচন হচ্ছে? আমি এই উত্তরটা অবশ্যই নেব আলীবাবু। আলীবাবু উত্তরটা নেব। প্রথমত হচ্ছে স্বচ্ছ নির্বাচন করার লক্ষ্যে আমরা সবাই অবিচল থাকব এবং যেভাবেই হোক স্বচ্ছ নির্বাচন আমাদের করতেই হবে। সেই জন্য কংগ্রেস, সিপিএম, বিজেপি কোনো দলকেই আমরা বুঝবো না। আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশন তার সেটআপ সম্পূর্ণরূপে আধুনিকভাবে সংস্করণ করে কি করে স্বচ্ছ নির্বাচন করা যাবে, তার জন্য একটা পরিকাঠামো, তার জন্য একটা চিন্তাধারা করুক, এটাতে আমরা পক্ষে। কিন্তু তার মানে এই না স্বচ্ছ নির্বাচন আর হবে না বলেই আমরা এবার বসে রইলাম তার মানে করে, তা নয়। লিপিকা ম্যাডাম ঠিক কথা, কয়েকটা জায়গায় ঠিক কথাই বলছিল
যে আমাদের দেশে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অনুপ্রবেশকারী বা অন্য ইসে যারা ভুয়ো ভোটার তারাই ভরে যাবে, প্রকৃত ভোটাররা তারা কিন্তু ভোটদান থেকে বঞ্চিত হবে, দেশের অগ্রগতি হবে না, দেশের সমস্ত কিছু মানে ডিস্ট্রয় হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কমসে কম বলবো, ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে বলবো, নির্বাচন কমিশনকে বলবো যত ফাঁকফোকর আছে সবগুলো বন্ধ করুন, সবগুলো আপনি বন্ধ করুন, করে পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে একটা আধুনিক সংস্কার করুন। যে সংস্কারের পর টি.এন. শেষন দেখিয়েছেন, যে সংস্কারের পর আমাদের মীরা কুমার পশ্চিমবঙ্গে দেখিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই, তাদের চিন্তাধারাকে আমরা স্বাগত জানাই। এইভাবেও একটা নির্বাচন কমিশন আধুনিকভাবে এসে তারা যেন স্বচ্ছ নির্বাচন আমাদের উপহার দেয়। অভিনন্দন জানাচ্ছে নির্বাচন কমিশন বিহার, তিনি বিহারে যেভাবে ভুয়ো ভোটার ধরেছেন, বিহারে যেভাবে অনুপ্রবেশকারী ধরেছেন, বিহারে যেভাবে সংস্কার করছেন, এই সংস্কারটা আমাদের বাংলাতে হোক। কমসে কম 90 লক্ষ ভোটার বাংলা থেকে নিশ্চিত রূপে সঠিক হবে। একটা পরিষ্কার আমরা সবাই মিলে স্বচ্ছ ভোটার হিসাবে আমরা প্রতিনিধি নির্বাচন করতে পারবো। ঠিক, আমি এই জায়গাতে সম্পূর্ণ অত্যন্ত চিন্তাবোধ প্রকাশ করছি, তার কারণ 21-এর মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তা অত্যন্ত চিন্তার। আমি একবার দেখাবো। कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। একজন মুখ্যমন্ত্রী তিনি এরকম বলতে পারেন যে আমি আইন মানব না, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে নির্বাচন কমিশন ঘেরাও। আমি বলছি এটা তো গণতন্ত্রকে সরাসরি থ্রেট করে দেওয়া হচ্ছে, যে গণতন্ত্রই থাকবে না। তার কারণ ভুয়ো ভোটার তারা যদি বাতিল না হয়, কোন ভোটারকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। আমি অবশ্যই আলীবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু সুকান্তবাবুর রিয়াকশনটা নেব। সুকান্তবাবু কি বলবেন? আমি আবারও তোমাকে বলেছি যে ভুয়ো ভোটার ধরতে মোটামুটি বিজেপি এবং তৃণমূল অত্যন্ত অতি উৎসাহী এবং প্রোঅ্যাক্টিভ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং নির্বাচনী সংস্কার করতে বিজেপি এতদিন পর উঠে পড়ে লেগেছে, যেটা টি.এন. শেষনের নামে একটু আগে আলীবাবু নিলেন, অত্যন্ত ভালো একটা নাম নিলেন, যিনি সংস্কারের ক্ষেত্রে অন্যতম কাণ্ডারি। কিন্তু আমার প্রশ্ন, এতদিন পর আপনাদের ঘুম কেন ভাঙে? এবার তাও যদি ঘুম ভাঙে, এবার আমার প্রশ্ন অনেকগুলো ক্ষেত্রে, যে নির্দেশিকা এসছে নির্বাচন কমিশন থেকে, সেটা কারণ রয়েছে অনেক। কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কোন রকম সহযোগিতা এই যে ভোটার তালিকা সংশোধন এগুলোর ক্ষেত্রে তিনি করবেন না, যতটুকু মানে আমার কাছে তথ্য, ভুল হতে পারে। এবার যদি তাই হয়, এবার সেই নির্দেশিকায় বলেছে সিইও দপ্তরের 4টে কিন্তু শূন্যপদ রয়েছে, সেটা ফিল আপ করতে হবে, নির্বাচন আসন্ন, সেটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। সিইও দপ্তর কার অধীনে? এটা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সুতরাং সেখানে আর্থিক প্রশাসনিক ভাবে তারা চাইছে এই নির্বাচন কমিশনের, এই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরকে অন্তত পরিষ্কার ট্রান্সপারেন্ট রাখতে এবং এই কাজটা তাড়াতাড়ি করতে, যেটা বিহারে তারা করেছে। কারণ এটা করতে গিয়ে প্রথম বাধা আসবে প্রশাসনের, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বকলমে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা চাইছে যে তুমি যেটা বলতে চাইছো, আর্থিকভাবে, প্রশাসনিকভাবে এবং ভোটার তালিকা সংশোধন সব দিক থেকে সিইও দপ্তরকে একটা ওইরকম একটা রূপ দিতে। এটা কি খুব সহজে সম্ভব তুমি মনে করো? খুব সহজে সম্ভব নয়। এবং এই যে বার্তাটা, ক্যাবিনেটের অবশ্যই পারমিশনের প্রয়োজন আছে, আমি জানি, কিন্তু মূল বিষয় হচ্ছে আমার মূল বিষয় শুধু একটি জায়গাতে, তা হলো যদি নির্বাচন কমিশন এটা করতে চায়, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে এই সব কিছু কোনোভাবে বায়াসনেস থেকে হচ্ছে বা বিজেপি করতে চাইছে। আমি বলছি কতজন আছে অনুপ্রবেশকারী? আমার প্রশ্ন এই জায়গাতে, কতজন অনুপ্রবেশকারী রয়েছে, কত এরকম ভুয়ো ভোটার রয়েছে যার জন্য বিজেপি হেরে যেতে পারে, কিংবা তৃণমূল কংগ্রেস হেরে যেতে পারে বা বিজেপি জিতে যেতে পারে? আমি তো এই ক্যালকুলেশনটা বুঝে উঠতে পারছি না। দেখো, দিল্লিতে কিন্তু অনেকেই এই বিষয়ে, অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছেন যে সেখানেও কিন্তু অনুপ্রবেশ বহুল পরিমাণে হয়েছে, এবং সেই সময় কিন্তু এই ভুয়ো ভোটারদের প্রসঙ্গ ওখানেও রয়েছে। লিপিকাদি একটা চ্যানেলে ছিল, লিপিকাদিও বলছিলেন অন্যান্য বিভিন্ন রাজ্যের কথা। আমি সেই জায়গায় একটা উদাহরণ দিয়ে, তুমি যেটা বুঝতে চাইছো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুলশান কলোনি
এবার গুলশান কলোনির আমি কত শতাংশ মানুষের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, বা তুমি যদি বলো আজকে সবচেয়ে বড় প্রশ্নের মুখে আছে মালবাজার পৌরসভা। কেন? কারণ হচ্ছে মালবাজার পৌরসভা থেকে ভুয়ো শংসাপত্র আফগানিস্তানের নাগরিক সহ অনেক নাগরিককে দেওয়া হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম আমরা। তাহলে তুমি যেটা বলতে চাইছো, ভুয়ো ভোটার ধরার জন্য তো এই জায়গাগুলোকে ধরতে হবে। এবার তুমি প্রশ্ন হচ্ছে যে ভুয়ো ভোটার ধরার যে মেশিনারি যেটা বিহারে ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেটা তো প্রথমেই মুখ থুবড়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি চাইছো যে এটাকে রিফাইন করা বা ভুয়ো ভোটারকে বের করে আনা। এটা লাভবান কারা হবে? এতে লাভবান অবশ্যই কোনো না কোনো দল হবে। এবার সেটা যদি তুমি ধরেই নাও যে সেটা যদি সংখ্যালঘু হয়, সেই ভোট নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতেই যাবে। কারণ শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছে যে হিন্দু ভোটের মানে কি বলে, আমি মুসলিম ভোটের তাদের দরকার নেই, হিন্দু ভোটের দরকার, হিন্দু ভোটে তারা জিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং যতই শ্রমিক বাবু চেষ্টা করুন মধ্যপন্থার কথা বলুন, কোথাও মার্জিনাল, হ্যাঁ আমি সে কথাই বলছি, এটা তৃণমূলের দিকেই যাবে। তো সবাই এটা তো চাইবে না যে ধরো আজকে এই যে খাতুন যারা আছেন তাদের ভোটগুলা যদি তারা না পায়, এবার যদি আমার শান্ত ভৌমিক, যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অতিথি অধ্যাপক বাংলাদেশি, তার ভোটটা যদি না পায় তাহলে ভোটটা তো কমবে। এবার ঘটনা তুমি তো দেখেছো 21-এর মঞ্চে লাভলি খাতুন আলো করে বসে আছে। শুধু আলো করে না, রিলস বানাচ্ছেন তিনি, রিলস বানাচ্ছেন। সেটাই বলছি। তাহলে তুমি বলতে পারো, এবার এনআরসির মাধ্যমে তো আলীবাবু বলছেই যে হবে না, ওইসব সিএ আনা যাবে না, উনি বলেই দিয়েছে নিয়ম মধ্যে যেতে হবে। এবার তুমি কোথায় যাবে? অনুপ্রবেশ কোনোভাবেই রোখা যাবে না শেষ অবধি নির্বাচন কমিশনের। এটা অনেকটা সময় সাপেক্ষ বিষয়, যেটা করলো নির্বাচন। আমি এটা বিশ্বাস করি যে এটা অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়, কিন্তু তার শুরুটা তো কাউকে করতে হবে। আমি বলছি এটা যদি অনেকটা লং টার্মের কোনো প্রসেস হয়, অদূর ভবিষ্যৎ কেউ দেখতে পারে না, কিন্তু তার সামগ্রিক প্রক্রিয়ার প্রাথমিক স্তরটা তো আমাদেরকে নিতে হবে, যে অন্তত এই ভুয়ো ভোটার থেকে শুরু করে অনুপ্রবেশকারী এই তাদের প্রত্যেককে, রোহিঙ্গা তাদের প্রত্যেককে বের করতে হবে। এটা তো স্বচ্ছ নির্বাচনের অংশ। অঞ্জন রাজ্য প্রশাসনকে তুমি এই প্রশ্নটা করতে পারবে? নির্বাচন কমিশন যা পাঠালো দেখবে আরেকটা কেস করে দেবে। কাউকে পাঠাতে কোনো কেন্দ্রীয় সংস্থার আজকে গুরুত্ব রয়েছে? সিবিআই এলিট এজেন্সি। তুমি স্কটল্যান্ড ইয়ার্ডের নামে কটা কেস দেখেছো? তুমি সিবিআই নামে তুমি এখনো কনভিকশন রেট নিয়ে সবাই বলবে এখানে, সিবিআই এখনো আমরা বলি। তাহলে আমি সেটাই বলছি, তুমি যদি প্রশাসনের থেকে সহযোগিতা না পাও, এবার যদি তুমি ভোটার কার্ড করে দিচ্ছ, কারণ এবার তুমি রেশন কার্ড করে দিচ্ছ, তাহলে সেই বেসিসে যদি কেউ কিছু পেয়ে থাকে, নাগরিকত্ব পেয়ে গেল, তুমি কি বলবে? এখন তো সেখানে কিছু কিছু ব্যারিয়ার রয়েছে। আমি বলছি যে ফর্মটা রয়েছে, আবার এখন তো নির্বাচন কমিশন এটাও বলছে যে ফর্মটা ফিল আপ করলেই হবে, জয়দেববাবু বলেছিলেন কদিন আগে। তো সেটা যদি করে, আমার প্রশ্ন জয়দেববাবুর কাছে এটাও থাকবে যে কিভাবে সম্ভব, জয়দেববাবু যদি এটা আমাদের একটু আলোকিত করেন। ঠিক আমি সামগ্রিক স্তর থেকে অনেকগুলো জিনিস বোঝার চেষ্টা করেছি, কিন্তু খুব দুঃখজনকভাবে আমি অ্যানাউন্স করছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা বারংবার, তৃণমূল কংগ্রেস সমর্থকের সঙ্গে আমরা বারংবার আজ যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আসেনি। হয়তো কোনো কারণে তাদের মনে হয়েছে যে প্রশ্নগুলো তাদের জন্য হয়তো সঠিক নয়, তাই জন্য হয়তো তারা আসেনি। কিন্তু খুব খারাপ লাগলো যে এত সুন্দর একটি কনস্ট্রাকটিভ আলোচনায় তাদের মতটা জানতে পারলে আমাদের খুব ভালো লাগতো, কারণ প্রশ্নটা খুব স্বাভাবিক ছিল। ভুয়ো ভোটার এড়াতেই কি মুখ্য সচিবকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না রাজ্যের তরফে? আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। আলীবাবু, প্রথমে আপনাকেই সুযোগ দেবো, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আপনার স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ধর্মতলার শহীদ দিবসের সমাবেশে যে বক্তব্যটা রেখেছেন ভোটার সম্পর্কে আন্দোলন করবেন, দেখুন আন্দোলন করার কোনো যুক্তি নেই। একটা বুথে যদি এক ব্যক্তির নামে 3 জায়গায় যদি ভোটার থাকে, তাহলে 2টো জায়গায় নাম কাটা পড়বে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আন্দোলন করবে না। একজন শিফটিং ভোটার এক জায়গায় থাকতেন, সে আরেক জায়গায় এসে নতুন ভোটার হয়েছেন, ওই পূর্বের জায়গায় ভোটার বা নতুন জায়গায় ভোটার যে কোনো এক জায়গায় তার নাম কাটা পড়বে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে না। এবং যে মিসিং ভোটার কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কবে ভোটার হয়েছে তারপরে আর নেই লাশ, তাহলে তার নামটাও যদি বাদ যায়, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে না। অনুপ্রবেশকারী যারা বাইরের দেশ থেকে এসছে, তারা যদি এসে এই দেশে নাগরিকত্ব হওয়ার চেষ্টা করে, ভোটার লিস্টে নাম তোলে, তাদের নাম যদি বাদ যায়, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করবে কার জন্য? ইনি ভুল মেসেজ শুনেছেন, ইনি ভুল মেসেজ, এনাকে যারা মেসেজ পারচেজ করেছে ভুল করেছেন। সেই জন্য আমরা এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি চায় একটা নির্বাচনী সংস্কার, যেখানে ভোটার সংশোধন হবে, প্রকৃত ভারতীয় ভোটাররা ভোট দেবে। এই কালচারে আমরা বিশ্বাসী। এর জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব নির্বাচন কমিশনকে এবং বাংলার মানুষকে।
একেবারে আমি লিপিকাদির কাছে এখানে যাব। লিপিকাদি, 93 সাল 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, নো আইডি নো ভোট, সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিষয়ে আলোকপাত করেছেন, বারংবার আলোকপাত করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই পর্যায়ে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ আলাদা মেনুতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হচ্ছি। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, 21শে জুলাই 1993 সালে যে মেসেজটা দিয়ে লড়াইটা হয়েছিল সেটা এখন সম্পূর্ণরূপে ব্যর্থ। কারণ ব্যর্থতার দায়ও এতে নেই। কারণ 93 সালে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা পালন করছে কে, সেই দিবসটা পালন করছে কে? 1998 সালে জন্ম হওয়া একটা দল। সেই জন্য তার কোনো দায়বদ্ধতাই তাদের নেই। দ্বিতীয়ত আরেকটা কথা বলি যে এই যে ভুয়ো ভোটার, আজকে সামনের বছরে এপ্রিল কি মে মাসে ইলেকশন, এখন যদি এইসব করতে চায় এটা কমপ্লিট হবে না, এটা সবাই বোঝে। দ্বিতীয়ত আরেকটা কথা, যে ভুয়ো ভোটারের উপর নির্ভর করে যদি মমতা ব্যানার্জির উন্নয়নের পরেও তাকে ইলেকশন জিততে হয়, এটা খুব দুঃখজনক ঘটনা। কিন্তু তারপরেও আরো যেটা ভয়ঙ্কর, যে কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, যে এত অভিযোগ থাকা সত্ত্বেও, মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও কেজরিওয়াল জি ধরা পড়ে, হেমন্ত সোরেন ধরা পড়ে, চিদাম্বরম জিকে পাঁচিল টপকে নিয়ে যেতে হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিন্তু কোনো আঁচ আসে না। তার মানে কোথায় নাড়াটা, কোথায় বাধা রয়েছে সেটা আগে দেখতে হবে, এবং আসবেও না কোনো আঁচ। যতই যাই হোক, কোনো আঁচ আসবে না। ঠিক। আমি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, এটা তো আমাদের কাছে খুব অসম্মানের, এটা সত্যিই খুব অসম্মানের যে জাতীয় নির্বাচন কমিশন থেকে এইরকম নির্দেশ দেওয়া হচ্ছে। এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। ইডিসিবি ছিল বিজেপির তোতা পাখি, তাতেও মোদির হারকে বাঁচানো যায়নি, সংখ্যাগরিষ্ঠতা মোদি পায়নি, সেই জন্য দোসর করেছে আরেক তোতা পাখিকে খাঁচায় ভরেছে, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তার সূত্রপাত সলতে পাকানো শুরু হয় যবে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে সরিয়ে দিয়ে ওই অমিত শাহ, মোদি আর বিরোধী দলনেতা যাকে চাইবে তাকে নির্বাচন কমিশনার করে দেবে, এবং অমিত শাহের বন্ধুকে করে দেওয়া হয়েছে। দিয়ে এবারে ইডি সিবিআই দিয়েও যখন মোদিকে জেতাতে পারলো না, মোদি জিততে পারলো না, মোদি হেরে গেল, তখন এবারে নির্বাচন কমিশনকে ইউজ করা হচ্ছে যে কি করে বিহার, পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে হবে, সেই কাজই নির্বাচন কমিশন করেছে। অতএব এখানে লজ্জার কোনো ব্যাপার নেই, বরং গণতন্ত্রকে যেভাবে ইডি সিবিআই হত্যা করেছে, বারবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে, এবং এখন নির্বাচন কমিশন যেটা করছে, সুপ্রিম কোর্টের সমস্ত অনুরোধ উপরোধকে উপেক্ষা করে বুলডোজ করে দিয়ে যেভাবে বলছে যে আমরা যা চাইবো তাই করব সংবিধানের 324 নম্বর ধারার বলে, সেখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে গণতন্ত্রের হত্যাকারীর দলে এই নির্বাচন কমিশনও আরেকটা নাম যুক্ত হয়েছে মোদির। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি, সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখো, অনেকগুলো বিষয় রয়েছে। আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে বলছেন এবং সেটা কিন্তু হেল্প করবে সিইও কে। এবার কতগুলো বিষয় রয়েছে, আর্থিক এবং প্রশাসনিক স্বচ্ছতা, এটা বলছে এর অভাব রয়েছে, এবং রাজ্য নির্বাচনী কমিশনারের যে অফিসটা সেটাকে স্বতন্ত্রভাবে তারা তুলে ধরতে চাইছে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে সমীক্ষা করতে এলে তারা কিন্তু কোনো সহযোগিতা করবে না। কারণ এই বিষয়গুলোতে যখন এই ধরনের মুখ্য সচিবকে আসে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সে স্বচ্ছতার বিষয়টা আসে, তখন কিন্তু ধরেই নিতে হয় তারা কিন্তু এদের ওপর বিশ্বাস রাখছেন। কারণ বেসিক্যালি আর্থিক দিক দিয়ে নির্ভর করে সিইর ওপর থাকতে হবে। সেই কারণগুলোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করছে। কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু অনেকটা সময় রঞ্জন, এটা কিন্তু টিভি শো নয়, এটা পুরোটা বুথ লেভেল অফিসার সহ অনেকের অনেক দায়িত্ব রয়েছে। এত সহজে ছাঁকনি দিয়ে তুমি করতে চাইলে হয়তো এরকম হবে, কোনো কলোনি, এরকম গুলশান কলোনিতে 1-2 ভোটার হয়তো সঠিক ভোটার পাবে, যেটাকে তোমার মতে সঠিক ভারতীয় নাগরিক, বাকিরা কোন দেশের নাগরিক এবং কোথা থেকে এসেছে, কোন দেশে শেখ হাসিনাকে সরিয়েছে কিনা আগস্ট। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আমি একটা বক্তব্য আপনাকে একটু শুনিয়ে দেবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রেখেছেন সেটা একবার একেবারে এন্ড মোমেন্টে শোনাবো। আলিবাবু বলে দিয়েছে, বিজেপির মুখপাত্র।
এটা আমার ব্যক্তিগত অভিমত হলো, রাজ্য সরকার যদি ওদের ফান্ডিং করে, আমাদের রাজ্য সরকারের যারা অর্থ দপ্তর রয়েছে, অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে, আর রাজ্য সরকারের তাদের উপর কোনো কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল বা তাদের মতামত থাকবে না, এটা হতে পারে না। যেভাবে সংবিধানেতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছিল এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলার কথা, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলার একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের রয়েছে। যখন তৃণমূল নেতারা, বিশেষ করে আমি এখানে স্পিকার হিসেবে ধরছি না, তার কারণ আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস হিসেবেই হয়তো বিমান বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, আমি বিশ্বাস রাখি। সেই প্রসঙ্গে আমাকে আরও একবার রিপিট করতে হচ্ছে, 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সংশ্লিষ্ট রাজ্যের অর্থ বা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকে না। আমি আবারও রিপিট করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এরকম কোনো বিষয় থেকে থাকে, রাজ্য কেন এই বিষয়ে হস্তক্ষেপ করছে, এই প্রশ্নটা আমার অধরাই থেকে গেল। উত্তরটা আমার কাছে এখনও পরিষ্কার নয় যে ঠিক রাজ্য সরকার কি চাইছে। সত্যি ভুয়ো ভোটার প্রসঙ্গে তাদের ইন্টারেস্ট থাকছে, নাকি ভুয়ো ভোটারের ক্ষেত্রে একই রকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা নির্বাচনী আধিকারিকরা হোক বা যেই হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরে সুর বাঁধবেন যে হ্যাঁ, ভুয়ো ভোটার থাকা উচিত নয়, অনুপ্রবেশকারী থাকা উচিত নয়, রোহিঙ্গা থাকা উচিত নয়, তার কারণ আমার আপনার হকের জিনিস অনুপ্রবেশকারীরা নিয়ে যেতে পারে না, রোহিঙ্গারা নিয়ে যেতে পারে না। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান টান দেখা যাবে প্রতিদিন ঠিক সন্ধ্যে 7:57 নজর রাখুন টাইপ টিভি বাংলা পর্দা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। নমস্কার।